সবাই একসাথে বলে উঠল। লিমন অভিমানী স্বরে বলল, বাহ বন্ধু বাহ, এক বাড়িতে প্রেম করে যা মজা নিচ্ছিস। এদিকে আমার সব কাজিনের বয়স 5 বছরের বয়সেরও কম। জীবনটা বেদনা। আবির একগাল হেসে বলল। আর কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছি। সবাই বলল, আর কিছুই খাবো না, দোয়া করিস তোরা দুজন সুখী হ। আবির বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে মেঘ সন্ধ্যার পর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল। ঘন্টা দুয়েক পরে খেয়ে নিয়েছে। আবির শুক্রবারে বাহিরেই বন্ধুদের সাথে হাবিজাবি খায়। রাতে বাসায় ফিরে আর ভাত খায় না। এজন্যে মেঘও শুক্রবারে আবিরের কথা ভাবে না, সবার সাথে খাবার খেয়ে নেয়। ঘন্টা দুয়েক পড়াশোনা করে আবিরের জন্য অপেক্ষা করছে মেঘ। আজ আবিরের প্রতি ভালোবাসা উতলে পড়ছে মেঘের। ভাবছে আবির ফিরলে 1 কাপ কফি করে দিবে আবিরকে। বেলকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ আবিরকে বাইক নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে এক দৌড়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে কেউ নেই। খাওয়া দাওয়া শেষ। অনেকক্ষণ আগে সবকিছু গুছিয়ে সবাই সবার রুমে চলে গেছেন। মেঘ পা টিপে টিপে রান্নাঘরে যায়। আবির চাবি দিয়ে লক খুলে বাসার ভেতরে ঢুকে বড় বড় কদম ফেলে হাঁটে সিঁড়ির দিকে। মেঘ ছোট একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য। এই পাতিলের নিচে যে আরেকটা পাতিল ছিল সেটা তার চোখে পড়েনি। পাতিল ফ্লোরে পড়তেই জোরে শব্দ হয়। শব্দ শুনে আবির পাশ ফিরল, তাকালো রান্নাঘরের দিকে। মেঘ চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ আরেকটা খালি হাতের আঙ্গুল দিয়ে দোকান চেপে ধরে আছে। মেঘকে রান্নাঘরে দেখে আবিরের পায়ে রক্ত মাথায় উঠে গেছে। দ্রুত পায়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো। এখানে কি করছিস? আবিরের কণ্ঠ শুনে কেঁপে উঠে মেঘ। ভড়কে যায় কিছুটা। মনে মনে ভাবছে, যদি বলি আবির ভাইয়ের জন্য কফি করতে আসছি তাহলে আমি শেষ। নরম স্বরে আস্তে করে মেঘ বলল। কফি খেতে ইচ্ছে হচ্ছিল। আবির সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করল অষ্টাদশীর আপাদমস্তক। গম্ভীর কণ্ঠে বলল, তুই ডাইনিংয়ে বস, আমি আনছি। মেঘ তটস্থ নজরে চাইল দৃষ্টি তার নীরের। কয়েক মুহূর্ত পর পাতিল রেখে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে। আবির বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই 2 কাপ কফি নিয়ে ডাইনিংয়ে আসলো। 1 কাপ মেঘের দিকে এগিয়ে দিল। বসলো মেঘের বিপরীতে। মেঘ আস্তে আস্তে ফু দিয়ে এক চুমুক খেলো। সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকালো আবিরের দিকে। তারপর আরেক চুমুক দেয় কফিতে। আবির কফিতে এক চুমুক দিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, চিনি ঠিক আছে? মেঘ সহসা উপর নিচ মাথা নাড়ালো। আবির ভ্রু নাচিয়ে শুধালো। তাহলে এভাবে দেখিয়েছিস কেন? মেঘ বিস্ময় কণ্ঠে বলল, আপনি এত ভালো কফি বানাতে পারেন, কিভাবে শিখলেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল। বাইরে থাকলে এরকম অনেক কিছু শিখতে হয়, পরিস্থিতি শিখিয়ে দেয়। মেঘ কি বুঝলো কে জানে, একগাল হেসে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আকস্মিক আবিরের অভিব্যক্তি বদলে গেল। ভ্রু কুচকে ধমকেশ্বরে বলে উঠল, বাড়িতে এতগুলো মানুষ আছে, সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরও তুই রান্নাঘরে ঢুকলে কোন সাহসে? আবিরের ধমকে চমকে উঠল মেঘ। অক্ষি পল্লব কাঁপছে, তীর তীর ঘামতে শুরু করেছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, দরকার হলে তোর জন্য আরও 2জন হেল্পিং হ্যান্ড রাখবো, তারপরে তোকে যেন আগামী 3 মাস রান্নাঘরে পা দিতে না দেখি। কথা শেষ হওয়া মাত্রই হাতে কফির কাপ নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। মেঘ মানব মূর্তির ন্যায় চেয়ারে বসে রইল। আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে। দরজা খোলা ছিল, তারপরে উনি ঢুকছেন না। কণ্ঠ উঁচু করে বললেন, আসবো? আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই। আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল, তুই এত কিউট কেন মেঘ? আবিরের আজগুবি কথা শুনে বিস্ময়কর চোখে তাকালো। বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণের হয়ে আছে। আবির কেমন করে যেন চেয়ে আছে মেঘের দিকে। আবির ঠোঁট কামড়ে বলল, তোর এই ডাগরটাকে চোখের চাউনি আমায় বারবার আঘাত করে। অভিমানী সেই কণ্ঠস্বর আমাকে বারবার তোর প্রেমে পড়তে বাধ্য করে। তোর অকৃত্রিম হাসি আমার সারাদিনের ক্লান্তি নির্বাণ করে। মেঘ হা করে তাকিয়ে আছে আবিরের দিকে। মুখ ফসকে বলে উঠল, আপনি আমায় ভালোবাসেন আবির ভাই? আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। কিছু না বলেই চলে যাচ্ছে। মেঘ পিছন থেকে ডাকছে, আবির ভাই। আবির ফিরেও তাকাচ্ছে না। পুনরায় আবির ভাই। চিৎকার দিয়ে উঠে বসলো বিছানায়। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও আবির নেই। বারান্দার লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল দরজার পানে। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে চোখে মুখে ঝাপটে পড়ছে। কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে যেটা স্বপ্ন ছিল। মেঘ দীর্ঘশ্বাস ফেলল। দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে। মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখলো। ফজরের ওয়াক্ত হয়ে গেছে। মেঘ ফোন থেকে আবিরের নামে সেভ করা ফাইলটা বের করে আবিরের ছবিগুলো দেখতে লাগলো। কিন্তু মেঘের মস্তিষ্ক জুড়ে মাত্র দেখা স্বপ্নটাই ঘুরছে। মেঘ বিড়বিড় করে বলল,
স্বপ্নেও ভালোবাসি বললেন না। হিটলার তো হিটলারই। নামাজ পড়তে বসেছে মেঘ। ভোরবেলা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়ার থেকেও মাথায় দুষ্টুমি ঘুরছে বেশি। তার উপরও জোর করে 1-2 ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো। আবির একেবারে পরিপাটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে, তা দেখতে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসলো। মনে পড়ে গেল ভোর রাতের স্বপ্নের কথা। ফিটফাট আবিরকে দেখে নিল আপাদমস্তক। একটা কালো শার্ট, তার হাত তার কনুই পর্যন্ত উঠানো, হাতে একটা ব্লেজার প্যান্টটাও একই রঙের, চোখে কালো সানগ্লাস। ঘড়ি পড়তে পড়তে নিচে নামছে, দ্রুত পায়ে এগিয়ে আসলো ডাইনিং এর দিকে। মেঘ তখনও অভিভূতের ন্যায় চেয়ে আছে আবিরের পানে, আর গুনগুন করে গান গাইছে। কালো সানগ্লাসটাই কেন এত সুখ হে যুবক, দৃষ্টিতে সে যেন রাজপ্রতীক। খুন হয়ে যাই আমি প্রতিদিন, নামধাম জানি সাথে তার সবকিছু, তবুও নিলাম আমি তার পিছু। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে কপালে গুটালো, কিন্তু মেঘের হুঁশ নেই। আবির গলা কাকারি দিয়ে বলল। কি হয়েছে তোর? মেঘ একটু নড়ে চড়ে উঠল, গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল। ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি। আবির পুনরায় সানগ্লাস চোখে দিল, কনুই পর্যন্ত তোলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল। মেঘ উচ্চস্বরে বলে উঠল, মাশাআল্লাহ, কারণ নজর না লেগে যায়। আকস্মিক মেঘ চেয়ার থেকে উঠে আবিরের কাছে গিয়ে দাঁড়ায়। আবির ভ্রু কুচকে চাইল। মেঘ সহসা আবিরের ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলে হালকা করে কামড় দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে অষ্টাদশীর কাণ্ড দেখছে। 1 সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে। নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেরই রাগ হচ্ছে। আবির ভাই কিভাবে রিয়েক্ট করবে আল্লাহ জানেন। মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী। আবির স্বাভাবিকভাবে হেঁটে মেঘের বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। সুন্দর লাগলেই বুঝি ছেলেদের আঙুলে কামড় দিস তুই? মেঘ চমকে উঠে তাকায় আবিরের দিকে, সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডানে বামে, অভিমানী স্বরে বলে ওঠে। মিম ছাড়া কারো আঙুলে কামড় দেয় না। আবির কিছু বলার আগে হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন। একগাল হেসে বললেন, কি ব্যাপার, দুই ভাই বোন আজ গল্প করছে নাকি? আবিরকে দেখে পুনরায় বললেন, মাশাআল্লাহ, তোকে খুব ভালো লাগছে। ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে। ইকবাল খান এসে আবিরকে দেখেই বলে উঠলেন, মাশাল্লাহ আবির, তোকে তো অনেক সুন্দর লাগতেছে। এদিকে তোকে সিইও মনে হচ্ছে। তোর লুকেই আজকের মিটিং জমে যাবে। মাশাআল্লাহ। মোজাম্মেল খান চেয়ারে বসতে বসতে বললেন। ভাইজান, আবিরকে বলা দরকার না কথাটা? আলী আহমদ খান 1 সেকেন্ড থেমে বলে উঠলেন। ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। আবির নিরেট কণ্ঠে প্রশ্ন করল। কি হয়েছে? আলী আহমদ খান সহসা বললেন, তোকে একটু রাজশাহী যেতে হবে 4-5 দিনের জন্য। আবির 2 আঙ্গুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়েছে, সাথে এক পলক মেঘকেও দেখে নিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল, তবে এই কথা শুনে মুখে খাবার নিয়ে চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের পানে, আর মনে মনে বলছে, প্লিজ আবির ভাই, আপনি যাবেন না প্লিজ। আবির বাবার দিকে এক নজর তাকালো, তারপর মাথা নিচু করে বলল। আমি এখন কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান আকস্মিক বললেন। কেন? আবির মনে মনে বলল, আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যায়, রাতের ঘুম হারাম হয়ে যায়। সহসা গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল। আমার অফিসে কাজ আছে, 1 সপ্তাহ পর অফিস শুরু হবে। এই অবস্থায় সবকিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান এবার আলী আহমদ খানের দিকে চেয়ে বললেন। তাহলে কি আমরা যাব ভাইজান? আলী আহমদ খান কিছু বলার আগে পুনরায় আবির বলে উঠল। কাউকেই যেতে হবে না, আমার পরিচিত লোক আছে, আমি এখান থেকে কাজ করতে পারবো। তারপর যদি সমস্যা হয় তখন তোমাদের আমি জানাবো। তবে আগামী 2-3 মাস আমি কোথাও যাব না, এটা বলে রাখলাম। চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে আসছি, সিলেটের কাজও কাকামুনি শেষ করে আসছেন, রাজশাহীটা আমি দেখি। মেঘ নিঃশব্দে হাসছে, সবাই চুপচাপ খাবার খাচ্ছে। আবির খাবার শেষ করে উঠে যাবে, তখন ইকবাল খান ডেকে উঠলেন। আবির, বাইরে বৃষ্টি, বাইক নিয়ে বের হোস না। আমি খাওয়া শেষ করে তোকে নিয়ে যাব, একটু বস। আবিরও বাধ্য ছেলের মতো সোফায় বসে রইল। তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেল। সারাদিনই বৃষ্টি হয়েছে আজ। মেঘের কোচিং টিউশন কিছুই নেই, রুমে বসে সারা বেলা পড়াশোনা করেছে। বিকেলে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে। মেঘের আর পড়তে ইচ্ছা করছে না, তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল, কিন্তু সবাই ঘুমাচ্ছে, তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না। হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না। সেই যে রাতের বেলা আবিরের গান শুনে ছাদে গিয়েছিল, তাও আবার ছাদের দরজা পর্যন্ত। তারপর থেকে আর ছাদের দিকে পা বাড়ায়নি মেঘ। স্কুল কলেজে পড়ার সময় প্রতিদিন বিকালবেলা ছাদে যেত।
ফুল গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা। তবে এইচএসসির আগে টেস্ট পরীক্ষা থেকে মেঘ ছাদে যাওয়া ভুলেই গেছে। টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যেত। আর সন্ধ্যার পর ছাদে যাওয়ার মতো এত সাহস অষ্টাদশীর নেই। সেই থেকে গাছের ছাদের যত্ন ছেড়ে দিয়েছে, গাছেরা অযত্ন অবহেলায় মরে গেছে। তখন থেকে মেঘ আর ছাদে যায় না। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠল ছাদে। ছাদের গেট খুলতেই চোখ ছানা বড়া হলো অষ্টাদশীর। ছাদের যতটা অংশ চোখে পড়ছে পুরোটাই গাছে ভর্তি। মেঘ পা বাড়ালো ছাদের দিকে। সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে 3 সারি গাছের টব রাখা। এক কর্নারে শুধু ফলের গাছ, বাকি সবটাই ফুল গাছে ভরপুর। নয়নতারা, বেশ কয়েক রঙের গোলাপ গাছ, পর্তুলিকার গাছ, তবে বিকালবেলাতে ফুল নেই। কাঠগোলাপের গাছ, জিনিয়া, অপরাজিতা, রঙ্গন থেকে শুরু করে কত কত ফুলের গাছ, যার অধিকাংশ গাছের বা ফুলের নামই জানে না মেঘ। মেঘ নিজেকেই নিজে প্রশ্ন করছে।